আমাদের রিয়েল এস্টেটের ল্যাঙ্গুয়েজে একটি কথা আছে, লোকেশন, লোকেশন, লোকেশন। কিছু, কিছু প্রপার্টির ক্ষেত্রে আমি যা দেখছি যে গ্রাউন্ড রেন্টাল। এই গ্রাউন্ড রেন্টালটা আমি আসলে থেকে ফ্রি সিম্পলটা বেশি ফেভার করি। আমরা যে গ্রাউন্ড রেন্টাল কিনলে যে আপনার কোনো ভুল হবে সেটা না। কিন্তু সেক্ষেত্রে আপনি দেখবেন যে মালিকানাটা ফ্রি সিম্পল কিনা। অনেক জিনিস আছে যেটা হোম ইন্সপেক্টরও দেখতে পারে না। যেমন আন্ডারগ্রাউন্ডে অনেক কিছু থাকে। একটা প্লাম্বিং থাকে, ইলেকট্রিক লাইন থাকে, অনেক কিছু থাকে। তারা আসলে দেখতে পারে না। তারা জাস্ট গিয়ে তাদের কিছু ইকুইপমেন্ট নিয়ে তারা পরীক্ষা করে আপনাকে একটা সার্টিফাইড দেয়। বাড়ি কেনার সময় যখন লোকেশন ঠিক করা হবে, অর্থাৎ কোন লোকেশনে আমি বাড়িটি কিনবো, তখন সাধারণত কি দেখি আমরা? স্কুল এলাকা কিনা, নিরাপদ এলাকা কিনা, সেটি দেখি। কিন্তু আরো তো কিছু বিষয় আছে। ক্রাইম ইন্ডেক্স দেখার বিষয় থাকে, ফিউচার ডেভেলপমেন্ট প্ল্যান দেখার বিষয় থাকে, জোনিং ল গুলো দেখার বিষয় থাকে। এগুলো কতটা গুরুত্বপূর্ণ যখন আপনি লোকেশন ঠিক করবেন? ধন্যবাদ জুয়েল ভাই। বাড়ি মানুষের একটা স্বপ্নের ব্যাপার। আমি সবসময় আমার বিজনেস থেকে আহ, বিক্রি করা এবং কেনা থেকে আমি সবসময় প্রাধান্য দিই মানুষের স্বপ্নটাকে পূরণ করার জন্য। আমি সবসময় বলি আমি আপনাদের স্বপ্ন পূরণের কাজ করি 24/7 7 days উইক। আপনারা যেটা খেয়াল করবেন, আমাদের রিয়েল এস্টেটের ল্যাঙ্গুয়েজে একটি কথা আছে, লোকেশন, লোকেশন, লোকেশন। প্রথমে যদি আপনার এখানে দুইটা দুইটা সেক্টরে কাজ করে, যদি আপনি ফার্স্ট টাইম হোম বায়ার হন এবং সেটা যদি আপনার জীবনের প্রথম বাড়ি হয় এবং আপনার বাচ্চারা যদি স্কুল জোনে, স্কুলের কোনো বাচ্চা থাকে 11 গ্রেড পর্যন্ত যদি স্কুল থাকে, সেই ক্ষেত্রে আপনি স্কুল জোনটা বেশি প্রাধান্য দিবেন এবং পাশাপাশি দেখবেন যে এরিয়াটা কেমন, এটা ক্রাইম জোন আছে কিনা, এখানের আশেপাশে কেমন নেবারহুড বাস করে, বাসাগুলার কোয়ালিটি কেমন। একটি বাসা খুব সুন্দর, পাশের বাসাগুলো আসলে এত বেশি আপগ্রেড না, এত বেশি নতুনত্ব নাই, সেক্ষেত্রে বাসার ভ্যালুয়েশন অনেক এফেক্ট করে। আরেকটা জিনিস খেয়াল করবেন, কে যদি রেন্টাল বা ইনভেস্টমেন্ট প্রপার্টি হিসেবে কিনেন, সেক্ষেত্রে লোকেশন মাস্ট। লোকেশনটা আপনার সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন। দেখবেন যে এই আমি যে ইনভেস্টমেন্ট প্রপার্টি কিনতেছি, আমার একটা জীবনের সারা বিনিয়োগ আমি এখানে ইনভেস্ট করতেছি, এখান থেকে আমার রেন্টাল ইনকাম কত আসবে, ইন ফিউচারে এটার ভ্যালু কেমন দাঁড়াবে, তারপর আপনার এখানের যে গত 6 মাসের ভিতরে বা 1 ইয়ার্স এর ভিতরে কিরকম রেন্টাল রেন্টাল যায় এবং কত রেন্টাল হয়। আমি যদি একটা সিঙ্গেল হাউস কিনি, সিঙ্গেল হাউসের আমি ইনভেস্টমেন্ট করলাম $500,000, এখানে কি $500,000 ইনভেস্টমেন্ট করে আমার যে $3,000 রেন্টাল আসবে কি, $3,000 রেন্টাল আসবে কিনা, সেই জিনিসটা আপনারা খেয়াল করবেন। ওকে। কিন্তু আমি যেটা বলছিলাম যে জোনিং ল, অর্থাৎ ওই জোনের ল কিংবা ক্রাইম ইন্ডেক্স, এই বিষয়গুলো কি গুরুত্ব দেওয়া উচিত সাথে সাথে? এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আপনি জনিন লং কথা বলছেন। একটা জিনিস অনেকেই আসলে জানে না। অনেকেই বাড়ি কিনছে, অনেকে বাড়ি কিনবে বা আমাদের অনেক স্টেটে আসলে এটা সব স্টেটে প্রযোজ্য না। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি। যখন আপনি বাড়িটা কিনবেন, কোনো একজন প্রফেশনাল এবং ফুল টাইম অভিজ্ঞ একজন রিয়েলটর দ্বারা তাকে প্রশ্ন করবেন যে এই বাড়িটার ওনার মালিকানা কি ফ্রি সিম্পল কিনা। ফ্রি সিম্পল, আমি আবার বলছি, দুইটা হয়। এটা সব জায়গা আসলে এই জিনিসটা না, ওনারশিপটা কোনো জায়গা থাকে গ্রাউন্ড রেন্টাল, যেটা আমরা আমাদের মেরিল্যান্ডের একটা সাইডে, বাল্টিমোর সাইডে বা ক্যাটনভিল, এইসব সাইডে আমরা দেখে থাকি যে ওনারশিপ। ওনারশিপটা কি, যখন আপনার লিস্টিংটা আমরা মার্কেটে ব্রাইড এমএলএসে পুট করি, ওখানে আমাদের অপশন থাকে যে এটার ওনারশিপটা কি ফ্রি সিম্পল কিনা। ফ্রি সিম্পল মানে আপনি এটা যে কোনো সময় কিনতে পারবেন, বিক্রি করতে পারবেন, এটা আপনার পুরা, এটা আপনার পুরা মালিকানা। গ্রাউন্ড রেন্টাল যেটা আমরা বুঝি বাংলাদেশের স্টাইলে, যে আমি এটা এটা কোনো এক সময় গভর্নমেন্ট এখান থেকে লিজ নিয়েছিল, গ্রাউন্ড রেন্টাল। আপনি এটা বেচা কিনা আপনার মালিকানা হতে পারবেন, কিন্তু কখনো পুরোপুরি আপনার এটার ওনারশিপ হতে পারবেন না। এই ওকে। জিনিসটা খেয়াল করবেন। হুম হুম। এটা খুব একটা গুরুত্বপূর্ণ। অনেক সময় অনেক রিয়েলটাররা, আমি সব ব্যাপারে বলবো না, জিনিসটা অনেকে খেয়াল করে না বা অনেকে অনেক সময় জিনিসটা সম্বন্ধে তাদের আইডিয়া নাই। যেমন কিছু কিছু প্রপার্টির ক্ষেত্রে আমি যা দেখছি যে গ্রাউন্ড রেন্টাল, এই গ্রাউন্ড রেন্টালটা আমি আসলে থেকে ফ্রি সিম্পলটা বেশি ফেভার করি। আমরা যে গ্রাউন্ড রেন্টাল কিনলে যে আপনার কোনো ভুল হবে সেটা না, কিন্তু সেক্ষেত্রে আপনি দেখবেন যে মালিকানাটা ফ্রি সিম্পল কিনা, এটা খুবই খেয়াল করবেন। ওকে। আর যে জিনিসটা খেয়াল করবেন যে
আপনি যে জোনে বাড়িটা নিচ্ছেন সে জোনিং জোনটা কি আপনি চেঞ্জ করতে পারবেন কিনা। আপনি এখন নিচ্ছেন যে একটা ইনভেস্টমেন্ট প্রপার্টি, সিঙ্গেল হাউস, টাউন হাউস, এই দুইটার ক্ষেত্রে আপনি এক সময় এটার ফিউচারে 5 ইয়ার্স 10 ইয়ার্স পরে বা 2 ইয়ার্স পরে আপনি এটাকে জোনিং চেঞ্জ করে এটাকে কমার্শিয়াল প্রপার্টি বানাইতে পারবেন কিনা, এটাকে মাল্টি প্রপার্টি বানাইতে পারবেন কিনা, সেই জিনিসটা খেয়াল করবেন। ওকে, খুবই গুরুত্বপূর্ণ তথ্য। কিন্তু আরেকটি বিষয় আপনার কাছে জানি, হোম ইন্সপেকশনের সময় কোন কোন রেড ফ্ল্যাগ আসলে আপনাকে সতর্ক হতে হবে? আপনার ফাউন্ডেশন, প্লাম্বিং, রুফ, এমনকি যদি ইলেকট্রিক্যাল কোনো ইস্যু থাকে, কোনটি আসলে কসমেটিক কিংবা কোনটি লং টাইম ফাইন্যান্সিয়াল রিস্ক তৈরি করে? হোম ইন্সপেকশন আসলে যখন আপনি একজন অভিজ্ঞ রিয়েলটরের কাছে যাবেন এবং প্রফেশনাল রিয়েলটর যে ফুল টাইম সবসময় এটা নিয়ে কাজ করে, যে কোনো ক্ষেত্রে যখন একটা লোক ফুল টাইম কাজ করে তার অনেক মুন্সিয়ানা এখানে কাজ করে, তার অনেক অভিজ্ঞতা এখানে কাজ করে। একজন টেম্পোরারি ট্যাক্স ফাইল যে করে, সিজনাল ট্যাক্স ফাইলের থেকে যখন আপনি একজন আইআরএস সার্টিফাইড সিপিএ ট্যাক্স ফাইলের কাছে যাবেন, সে আপনার ট্যাক্স ফাইলটাকে অনেক সুন্দর করে, যেটাতে আইন শুদ্ধ করে আপনাকে বানাবে। ঠিক একজন রিয়েলটরের মাধ্যমে আপনি যখন যাবেন, সে বাড়ির প্রথমে আপনার স্ট্রাকচারটা দেখবে, মেন স্ট্রাকচার। অনেক জিনিস আছে যেটা হোম ইন্সপেক্টরও দেখতে পারে না, যেমন আন্ডারগ্রাউন্ডে অনেক কিছু থাকে, এটা প্লাম্বিং থাকে, ইলেকট্রিক লাইন থাকে, অনেক কিছু থাকে, তারা আসলে দেখতে পারে না। তারা জাস্ট গিয়ে তাদের কিছু ইকুইপমেন্ট নিয়ে তারা পরীক্ষা করে আপনাকে একটা সার্টিফাইড দেয়। সেম জিনিসটা আপনার একজন রিয়েলটর যখন যাবে, অনেক ক্ষেত্রে আমরা এই হোম ইন্সপেকশনটা মার্কেটের অ্যাবিলিটি অনুসারে অনেক সময় হোম ইন্সপেকশন দিলে সেলার কাছ থেকে বাড়িটা নেওয়া যায় না। তো সেক্ষেত্রে আপনার আবার অনেক সময় হোম ইন্সপেকশন লাগেও না, যদি আপনার অভিজ্ঞ রিয়েলটর থাকে, তার চোখে সেটা যেটা দেখবে, সে যেটা আপনাকে বর্ণনা করবে সেটা আপনাকে মৌখিকভাবে বর্ণনা করতেছে, কিন্তু একজন ইন্সপেক্টর আসি আপনাকে সার্টিফাইড করতেছে। ডিফারেন্সটা এটাই। তো সেই ক্ষেত্রে আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। আপনি সেই ক্ষেত্রে যখন যাবেন, আপনি প্রথম স্ট্রাকচারটা দেখবেন, বাড়ির স্ট্রাকচারটা। স্ট্রাকচারের ভিতরে কোনো মেইন স্ট্রাকচার যদি কোনো সমস্যা থাকে, আপনি যতই সুন্দর রিমডেল বাড়ি কিনেন, যতই সুন্দর আপনার লাক্সারিয়াস বাড়ি কিনেন, স্ট্রাকচারে কোনো সমস্যা আছে, এটা ইন ফিউচার আপনাকে অনেক ভোগাবে এবং এটা অনেক বড় কস্ট। প্রথম হচ্ছে এটা। জি। সেকেন্ড হচ্ছে যে আপনার হচ্ছে যে রূপটা বেশি ইম্পর্টেন্ট। রূপটা দেখবেন যে রূপটার কত বছর, যদি আপনার কাছে কোনো কনফিউজ লাগে যে রূপটা আপনার চোখে মনে হইতেছে এটা অনেক আগে, সেই ক্ষেত্রে আপনি লিস্টিং এজেন্টের সহযোগিতা নিতে পারেন। লিস্টিং এজেন্টকে ফোন করে জিজ্ঞেস করতে পারেন যে ইউ হ্যাভ এনি নলেজ হাউ মেনি ইয়ার্স দিস রুপ ইজ রিপ্লেসমেন্ট। কেন একটা রূপ যখন নতুন রিপ্লেসমেন্ট করে, সেই ক্ষেত্রে আপনার এটা 25 ইয়ার্স পর্যন্ত মেয়াদ থাকে। যদি 10 বছর আগেও থাকে, তাহলে আর 15 বছর এটার মেয়াদ থাকবে। ইটস ফাইন। তো এরপর আপনি দেখবেন যে বিল্ডিং এর ভিতরে যখন ঢুকবেন, যে আপনার অ্যাপ্লায়েন্স গুলো আছে, অ্যাপ্লায়েন্সের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এইচএস ব্যাগ, আমরা যেটা বলি হিট এন্ড কুলিং সিস্টেম। ওটা কত আগের, এটা সাউন্ড হচ্ছে কিনা, এটার মধ্যে কোনো বিট ঘুরে সাউন্ড আসতেছে কিনা, এটার ওল্ড কতটুকু, কত আগে এটা রিপ্লেসমেন্ট হয়েছে, কখন এটাকে ইন্সপেকশন করছে, সব ওখানে ডেট গুলো লেখা থাকে। তারপর আপনার এটা অনেক বড় কস্ট। যদি এটার কোনো একটা বাড়ি কেনার পর আলাদা না করুক, আপনার 1 মাস পরে, 2 মাস পরে, 6 মাস পরে, 1 বছর পরে এটা সমস্যা হয়, এটা অনেক কস্ট, $15,000 থেকে $20,000 লাগে। এরপর আপনি দেখবেন যে বয়লার সিস্টেমটা দেখবেন, প্লাম্বিং সিস্টেমটা দেখবেন। প্লাম্বিং গুলা যে আপনি যখন বেসমেন্টে যাবেন, কেন আপনি অন্য কোনো জায়গায় প্লাম্বিং গুলো দেখতে পারবেন না খোলা। বেসমেন্টে অনেক সময় ইনকমপ্লিট করা থাকে, প্লাম্বিং গুলো দেখবেন যে এই প্লাম্বিং গুলা কত আগে রিপ্লেসমেন্ট করে এবং কোন কোয়ালিটির। অনেক সময় যখন বিল্ডাররা বাড়ি বানায়, তারা চায় যে চিপেস্ট জিনিস দিয়ে বানিয়ে এটাকে বিক্রি করার জন্য। আপনি দেখবেন যে প্লাম্বিং গুলার যে পাইপ গুলা, পানির পাইপ গুলা, বিশেষ করে আমরা যখন এই সময় এই সিজনে, কিন্তু এই যে বড় একটা আমাদের স্নো স্টর্ম গেল, হুম হুম। এটার পরে অনেক বাড়ি, এবং আমার একটা রিসেন্ট একটা বায়ারের বাড়িও কিন্তু ব্লাস্ট হয়েছে। ওকে। এটা আপনার ফ্রোজেন পাইপ বলি আমরা, হুম। যেটা প্লাম্বিং পাইপ তার পুরো বাড়ি ইয়া করছে। ঠিক আছে, এটা ইন্স্যুরেন্স কভার করবে, ফাইন, কিন্তু ইন্স্যুরেন্স কভার করলেও আপনাকে তো যে একটা ড্যামেজ হয়েছে, এই ড্যামেজটা আপনি ফ্রি পাবেন না। তো সেক্ষেত্রে আপনি দেখবেন যে প্লাম্বিং এর যে পাইপগুলো, এই পাইপগুলো কত এবং কোন কোয়ালিটির। তারপর আপনি দেখবেন যে আপনার অ্যাপ্লায়েন্স গুলা, যে আপনার রেফ্রিজারেটর বলেন, মাইক্রো ওভেন বলেন, বিল্ট ইন মাইক্রো ওভেন বলেন, কাউন্টার মাইক্রো ওভেন বলেন, তারপর ডিশ ওয়াশার বলেন, এই জিনিসগুলোর দিকে আপনি একটু খেয়াল করবেন। এবং হুম। আপনার তো খেয়াল করবেন না, আপনার রিয়েলটার আপনাকে সাজেস্ট করবে, ভালো বলবে। সে যদি অনেস্ট হয়ে থাকে,
সে আপনাকে বলবে যে এই জিনিসগুলা ওল্ড, এই জিনিসগুলা নতুন, এই জিনিসগুলা রিপ্লেসমেন্ট করতে হবে। তারপর আপনার একটা আইডিয়া হবে যে আসলে আপনি বাড়িটা নিলে কতটুকু বেনিফিট হবো। ওকে, খুবই গুরুত্বপূর্ণ একটা জিজ্ঞাসা থাকে যারা বাড়ি কিনতে চান তাদের, সেটি হলো তিনি যেই দামে বাড়িটি কিনছেন অর্থাৎ যে দামটি এই বাড়িটি চাওয়া হয়েছে সেটি কি সঠিক দাম কিনা, কম্পারেবল মার্কেট অ্যানালাইসিস যেটি আপনাদের ভাষায় সিএমএ বলে, হুম, সেই অনুযায়ী তিনি আমরা কিভাবে ঠিক জি, করবেন? তিনি কি আশপাশের বাড়িগুলোর দাম দেখে ঠিক করবেন, কোন সময়টা দেখে ঠিক করবেন আসলে? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এটাকে বলে যে কম্পারেটিভ মার্কেট অ্যানালাইসিস, সিএমএ আমরা যেটা বলি আরকি। সেই একই ফর্মুলা কিন্তু একজন অ্যাপ্রাইজাল যখন আসে, একই ফর্মুলা সে ইউজ করে। সে সার্টিফাইড করে, ডকুমেন্টারি, সে একজন অ্যাপ্রাইজাল। আর আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে এই বাড়িটা আসলে মার্কেট ভ্যালু কত আছে, কত ভ্যালুয়েশন আসতে পারে। এটা বললে তো হবে না 650, সেলার আপনার বললো আপনি 650 রাজি হয়ে যাবেন, নো। সেই ক্ষেত্রে আপনার উচিত হচ্ছে যে যখন মার্কেটটা স্থিতিশীল থাকে, আপনার উচিত আপনি এটাকে আগে ভ্যালুয়েশন করবেন, সিএমএ করবেন, একই সাইজের, একই কোয়ালিটির, হয়তোবা ভিতরে ডিফারেন্ট হতে পারে, মডেল ডিফারেন্ট হতে পারে, আপনার আপগ্রেডেড হতে পারে। সেই জিনিসটা দেখে আপনি আপনার সেলার বায়ারকে আপনার সাজেস্ট করবেন যে এইটা এত টাকা আমরা অফার করতে পারি, এত টাকা ভ্যালুয়েশন আসতে পারে।